টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। অনেকগুলো বিষয় আজকে আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি, যেমন আইআরএসের নতুন নোটিশ। এই যে আইআরএসের নোটিশ কতটা আতঙ্কের নাকি কিছুই নয়, সেই বিষয়টি নিয়ে আমরা ব্যাখ্যা করব। আমরা আলোচনা করব অডিট লেটার পেলে বা বকেয়া ট্যাক্স সংক্রান্ত চিঠি পেলে আপনার কী করণীয় হতে পারে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই সকল বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা। ইনশাআল্লাহ আপনাদের দর্শকদের সব কোশ্চেনগুলো আমরা আনসার দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবকিছুই আলোচনা করব। এবং আপনাকেও অশেষ ধন্যবাদ যে অনেকদিন পরেও আপনি বললেন পেয়েছেন, আপনাকেও পেয়েছি। অনেক ব্যস্ত থাকেন, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে, এই আলোচনা শুরু করার আগে আমি দর্শকদেরকে একটু অভিনন্দন জানাতে চাই, আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। সুপ্রিয় দর্শক, তবে আজ আমরা গভীর কৃতজ্ঞতা আর এক অপরিসীম আনন্দ নিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই, কারণ আপনাদের অগাধ ভালোবাসা, বিশ্বাস এবং নিরবচ্ছিন্ন সমর্থনে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের গৌরবময় মাইলফলক অতিক্রম করেছে। সুপ্রিয় দর্শক, এই অর্জন শুধু আমাদের নয়, এটি আপনাদের প্রত্যেকের অর্জন। কারণ আপনারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, মতামত দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আর সেই ভালোবাসাই আমাদের প্রতিনিয়ত আরও দায়িত্বশীল, আরও নির্ভুল এবং আরও মানসম্মত অনুষ্ঠান নির্মাণে অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি এই দীর্ঘ পথ চলায় আমাদের নিরলস পরিশ্রমের সাথে আপনাদের অকৃত্রিম ভালোবাসার মিলনেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে। তাই আন্তরিক অনুরোধ থাকবে, ভবিষ্যতেও আমাদের পাশে থাকুন, আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, শেয়ার করুন এবং আপনার বন্ধু, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও পৌঁছে দিন, যাতে তারাও সত্য, তথ্য নির্ভর সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠানের এই পরিবারের একজন গর্বিত সদস্য হতে পারেন। আপনাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পাশে থাকুন, ভালো থাকুন, টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই থাকুন। জনাব আব্দুল চৌধুরী, আজকে আমাদের এই যে বিষয়টি, অর্থাৎ আমাদের টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের যে ইউটিউবের সাবস্ক্রাইবার 1 মিলিয়নের যে পরিধি, সেটা পার করে ফেলেছে। আপনার সাথে শেয়ার করলাম, দর্শকদের সাথে শেয়ার করলাম। হাজার হাজার দর্শকরা আমাদের সাথে আছেন, আপনিও আমাদের সাথে আছেন, আপনার প্রতিষ্ঠান আমাদের সাথে আছে। এই আনন্দের সঙ্গে আপনার সাথে আমরাও আনন্দ ভাগ করছি, বা সবার সাথেই আনন্দ ভাগ করছি, এবং আপনার কাছে জানতে চাইছি আপনার অনুভূতি কি। Well, first of all, congratulations to TBN, 1 million viewers. It's an accomplishment. আমরা গত 6 বছর, আমি at least গত 6 বছর ধরে আপনার রানা ভাইয়ের সাথে, হাবিব ভাইয়ের সাথে, অথবা অনেক উপস্থাপকের সাথে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি। আমরা চাই যে আমাদের যে কোনো একটা ইনফরমেশন যেটা দেই, এইটা যাতে আপনাদের লাইফটাতে যাতে হেল্প করে, লাইফটা যাতে চেঞ্জ করতে পারে। একজন মানুষের যদি আমরা লাইফটা চেঞ্জ করতে পারি, this is that's well accomplished as well. So alhamdulillah, that's very good. 1 million, and hopefully you guys can grow even more. অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার অনুভূতির জন্য। তো আমরা এবার একটু আলোচনায় ফিরে যেতে চাই, মূল আলোচনায় আসি। যেটি আমরা বললাম যে আইআরএসের নতুন নোটিশ কতটা আতঙ্কের হতে পারে নাকি কিছুই নয়, নানান রকম। অর্থাৎ আইআরএস থেকে কোনো চিঠি আসলে সেটা হয়তো খুলে দেখার আগেই
আমরা যতটা না ভয়ের ব্যাপার আছে তার থেকে আরও বেশি ভয় পেয়ে যাই। আদৌ ভয়ের ব্যাপার আছে কিনা তাও আমরা এটা মানে অতটা বুঝে ওঠার চেষ্টা করি না। তার আগেই ওই কথা আছে যে মরার আগে বারবার মরার মতো হয়ে যায়, এরকম একটি প্রবাদ আছে। তো আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে এই যে ট্যাক্স পেয়াররা বা ক্লায়েন্টরা, আপনাদের ক্লায়েন্টরা যারা আছেন, সাধারণত কি ধরনের আইআরএস থেকে টেক্সট পাচ্ছেন বা নোটিশ পাচ্ছেন বা এসএমএস পাচ্ছেন? এক্ষেত্রে যদি কেউ সম্প্রতি আইআরএসের নামে যদি কোনো টেক্সট মেসেজ বা এসএমএস পাঠানো যদি হয়, সেগুলোর মধ্যে কোনগুলো ফেক বা আসল, কোনগুলো প্রতারণামূলক, সাধারণ মানুষ এগুলো কিভাবে বুঝবে? এই দুটো প্রশ্ন রেখেই আপনার কাছে জানতে চাইব যে আজকের আলোচনার প্রথম প্রশ্নটি। ওকে, প্রথমত আইআরএস কখনো আপনাকে এসএমএস পাঠাবে না হ্যাঁ, আইআরএস নোটিশের জন্য, রাইট? ওরা আপনাকে এসএমএস পাঠাবে যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট থাকে এবং আপনি লগ ইন করতেছেন, এবং লগ ইন ভেরিফিকেশনের জন্য ওরা আপনাকে একটা কোড পাঠাইতে পারে। আদারওয়াইজ আইআরএস কখনো আপনাকে ইমেল করবে না, কখনো আপনাকে টেক্সট মেসেজ দিবে না যেখানে লেখা থাকবে যে আপনার অত টাকা দেওয়া লাগবে। আইআরএস আপনাকে কিন্তু কলও করবে না, মেবি অডিটর কলও করবে না। তুই প্রিটেন্ড এজ ইফ কেউ কল দিবে না আপনাকে। আইআরএস কিরকম আপনার কাছ থেকে ওরা পয়সা কালেকশন করবে? ওরা আপনাকে লেটার পাঠাবে, মেল পাঠাবে, রাইট? যেটা আইআরএস নোটিশ, যেটা আপনাদের বাসায় আসে। এখন অনেক সিচুয়েশন হইতে পারে যে আপনার বাসা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অথবা কোনো কারণে আপনার মেল বক্স চিঠি ঠিক মতো আসতেছে না, whatever the case it is, বাট মেইন জিনিস হলো আইআরএস কখনো আপনাকে কল দিবে না, কখনো আপনাকে টেক্সট মেসেজ পাঠাবে না, রাইট? সো কেউ যদি আপনাকে কল করে চায় যে ওকে তো আইআরএস এত টাকা দিচ্ছে, পুলিশ পাঠাই দেবো বাসায়, তাড়াতাড়ি এখন পে করেন, ডোন্ট ডু দ্যাট। কেউ যদি কল করে বলে আপনাকে পয়সা দেওয়া লাগবে, ওদেরকে বলবেন ওকে দ্যাটস ফাইন, পয়সা দেবো, অসুবিধা নাই, সেন্ড মি আ লেটার, দ্যাটস ইট, রাইট? নাম্বার ওয়ান। সো নাও এখন আপনার কি ধরনের লেটার আপনার বর্তমানে আসতে পারে? বর্তমানে মোস্ট কমন লেটার যেটা হয়, ব্যালেন্স ডিউ লেটার। আপনারা গত বছর অনেক মানুষ, ওদের মাল্টিপল জব ছিল অথবা হাজব্যান্ড ওয়াইফ কাজ করছিলেন, যে কোনো যেটাই হোক, আপনাদের যদি কোনো আইআরএস ব্যালেন্স থেকে থাকে, ওই লেটারটা আপনাকে পাঠাবে। আইআরএস ব্যালেন্স বেসিক্যালি অল ইট ইজ আপনার এত টাকা আইআরএস এর কাছে পাওনা, আপনার এত দিনের মধ্যে পয়সাটা দেওয়া লাগবে। এখন একটা কনফিউশন এখানে যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফ যখন ম্যারিড ফাইল করেন এবং আপনাদের কাছে দুজনের কাছে এই লেটার যায়, ধরেন আপনার দেওয়ার কথা ছিল $3,000, হাজব্যান্ডের নামে যাবে একটা লেটার, লেখা থাকবে যে আপনার $3,000 দেওয়া লাগবে, ওয়াইফের নামে যাবে আরেকটা লেটার যেখানে লেখা থাকবে $3,000 দেওয়া লাগবে। এটা কিন্তু মাল্টিপল না, এটা ওয়ান লেটার, দুজনে সেম ব্যালেন্স দুজনের কাছেই পাঠাচ্ছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট কমন লেটার। সেকেন্ড লেটার আরেকটা খুবই কমন, যে ইনকাম মিসম্যাচ, যেটাকে বলে CP2000 লেটার, রাইট? আপনারা যখন লেটার পাবেন সবসময় লেটারের টপ রাইট কর্নারে দেখবেন কোন বছরের লেটার এবং কোন লেটার এটা, ওকে? ইনকাম মিসম্যাচ যেটা, অল দ্যার ইজ আপনি ট্যাক্স ফাইল করছেন, ট্যাক্স ফাইলে দেখাইছেন আপনার ইনকাম 100,000, 2টা W2 থেকে, কিন্তু আইআরএস এর কাছে লেটার গেছে ইনফরমেশন যে আপনার 3টা W2 আর একটা 1099 যেটাই হোক, কিছু ইনফরমেশন মিসিং। তখন ওই CP2000 লেটারে আইআরএস লিস্ট করবে কোন কোন ইনকামগুলো আপনার মিসিং। ইন মোস্ট কেসেস ওরা সব সময় সঠিক, ঠিক আছে? এখন আপনার ওই লেটার যদি আসে, খুব ইম্পর্টেন্ট, মেক শিওর আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন এবং ওইটা রেকটিফাই, ওইটা ঠিক করার চেষ্টা করবেন। আইআরএস এর লেটারে আপনার ইনস্ট্রাকশন থাকবে কি কি করা লাগবে। এখন এখানে একটা কমন জিনিস হয়, যেখানে দেখা গেছে যে আপনার এমপ্লয়ার ভুলবশত আপনার নামে 1099 দিয়ে দিতে পারে, অথবা আপনার ধরেন স্টক মার্কেটের সেলিং ছিল, বাইং ছিল, ক্রিপ্টোকারেন্সি সেলিং বাইং ছিল, যেখানে আইআরএস এর কাছে শুধু গেছে যে আপনি কত টাকা সেল করছেন, কিন্তু আপনি কত টাকায় কিনছিলেন ওইটা ওদের কাছে নাই, রাইট? সো দ্যাট মিনস আপনি যদি একটা স্টক ধরেন $100 কিনছিলেন, ওইটা আপনি $200 বেচছেন, তখন আইআরএস এর কাছে ওদের শুধু থাকতে পারে যে আপনি $200 সেল করছেন, এবং ওরা বলে দেবে যে আপনার $200 গেইন, আপনি যে $100 কিনছেন ওরা ওইটা জানে না। সো দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি ওই 1099 গুলো সব, মানে স্টক মার্কেটের 1099 গুলো সঠিকভাবে রিপোর্ট করছেন, এবং যদি রিপোর্ট না করে থাকেন ওই লেটারের মাধ্যমে আপনি ওইটা সঠিক করবেন।
এখন এখানে আরেকটা জিনিস যেটা হয়, ধরেন আপনার কাছে লেটার আসছে, আপনি আইআরএস বলছে আপনি 20,000 টাকার ইনকাম রিপোর্ট করেন নাই এবং আপনি এগ্রি করছেন আমি রিপোর্ট করি নাই, আপনি আইআরএস কে পে করে ফেলছেন। এখন আইআরএস কিন্তু স্টেটকে জানাবে যে আপনার $20,000 ইনকাম ছিল যেটা আপনি রিপোর্ট করেন নাই এবং আপনি এগ্রি করছেন যে ওইটা আসলে আপনি রিপোর্ট করেন নাই। নাও স্টেটকে ওরা আপনাকে জানাইছে, সো নাও স্টেট ইজ গোনা নাও ট্রাই টু কালেক্ট দ্য মানি ফ্রম ইউ। ঠিক আছে, এখন আপনার যদি এই কোনো লেটার আসে যেখানে আপনার ইনকাম রিপোর্ট করেন নাই, মেক শিওর আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, আইআরএস এর লেটার রেসপন্ড করবেন। রেসপন্ডের মধ্যে ওরা লিখে রাখবে যে কি কি করা লাগবে আপনার, এবং ওইটার সাথে সাথে আপনি স্টেটের জন্য ওয়েট করবেন না, আপনি স্টেটের অ্যামেন্ডমেন্ট সাথে সাথে আপনি করে ফেলবেন। বিকজ স্টেট আপনাকে লেটার পাঠাবে আরো 6 মাস পরে, 1 বছর পরে, দেখেন আপনার আরো ব্যালেন্স বেড়ে যাবে, ইন্টারেস্ট বেড়ে যাবে, পেনাল্টি বেড়ে যাবে, ওটার জন্য ওয়েট করার দরকার নাই। ঠিক আছে, সো ভেরি কমন এই একটা কমন ইনকাম যেটা মিসিং হয়, অনেকের ইন্টারেস্ট ইনকাম থাকে, স্পেশালি যাদের ব্যাংকে পয়সা আছে, সেভিংস অ্যাকাউন্ট থাকে, অথবা ক্যান্সেলেশন অফ ডেট, তার মানে আপনার ক্রেডিট কার্ড কোম্পানি ছিল, ওরা আপনাকে ইনকাম ক্রেডিট কার্ড ডেট ওরা মাফ করে দিছিল, ওইটাও কিন্তু ইনকাম। অনেক সময় আপনাদের কাছে ওই ইনকামগুলো লেটে আসে, মার্চের 15 তারিখের পরে আসে, কিন্তু আপনারা অলরেডি আগে ট্যাক্স ফাইল করে ফেলেন। সো দিস আর ভেরি কমন থিংস যেটা আপনাদের সবসময় দেখা উচিত। তো আপনি আমাদের তো ট্যাক্স সিজন ধরেন 15ই এপ্রিল শেষ হয়ে গেছে এই বছর, তো এরপর থেকে যদিও জানুয়ারি মাস থেকেই যারা ট্যাক্স ফাইল শুরু করে, কিছুদিন পরেই হয়তো ফেব্রুয়ারি মাসেই অনেকের ক্ষেত্রেই আইআরএস থেকে নোটিশ আসা শুরু হয়। তো এখন এপ্রিল থেকে এটা জুলাই মাস, মে জুন জুলাই 3 মাস চলে গেছে ট্যাক্স সিজনের। তো এক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল হিসেবে এবং আপনারও প্রচুর ক্লায়েন্ট আছে, তাদের মধ্যে এমন কি ধরনের চিঠি বা নোটিশ আইআরএস থেকে এসছে যেটা খুব আতঙ্কের বলে মনে হয়েছে, বা অনেকেই মনে করে আতঙ্কের, আবার এটাকে অনেকেই কিছুই মনে করে না, না তেমন কিছুই না, এই বিষয় সম্পর্কে যদি আপনি একটু অবহিত করেন যে আসলে কি আইআরএস এর চিঠি পেলে আতঙ্কিত হওয়ার কিছু আছে, নাকি আমাদের করণীয়টা কি তখন? আই মিন আতঙ্কিত আপনি হইতে পারেন, ডিপেন্ড করে সিচুয়েশনটা কি, তাই না? একটা কমন লেটার এখন যেটা আসতেছে, যে এটাকে বলে রিফান্ড হেল্প ফর ভেরিফিকেশন, রিফান্ড হেল্প ফর ডকুমেন্টেশন। তার মানে আপনার কাছে আইআরএস রিফান্ড, আপনি আইআরএস এর কাছে রিফান্ড পাওয়ার কথা, কিন্তু আইআরএস আপনাকে এখনো রিফান্ড দেয় নাই, কারণ ওরা কিছু ইনফরমেশন ভেরিফাই করতেছে। কি ভেরিফিকেশন করতেছে ওইটা আপনার লেটারে কোনো কিছু লেখা নাই। অল দ্যাট সেড ইজ আপনার ট্যাক্স ফাইল আছে, আমরা এখনো রিফান্ড দিচ্ছি না, আমরা উই আর ভেরিফাইং সাম ইনফরমেশন। এখন এই লেটারটা যদি আসে, তাহলে আপনি তখন যেটা আপনার করা উচিত, আপনার বোঝা উচিত যে আপনার ট্যাক্স ফাইলে কি কি আছে। যদি দেখেন আপনার শুধু W2 আছে, আপনার কিছু ক্রেডিট আছে, কোনো রিস্ক নাই, ফাইন, নট আ প্রবলেম। বাট যদি দেখা যায় যে আপনার হোম কেয়ার ইনকাম এক্সক্লুশন ছিল, তার মানে আপনার হোম কেয়ার ইনকাম আছে যেটা আপনার ট্যাক্স দেওয়া লাগে নাই, ওইটা যদি থেকে থাকে, দেন আমার সাজেশন হইল গিয়া আপনারা অলরেডি আস্তে আস্তে রেডি হন এই লেটার অডিটটা ফাইট করার জন্য। কারণ এমন হইতে পারে যে ওরা বলতেছে ওকে ইনকাম ভেরিফিকেশন করতেছি, দেন ফাইনালি আমরা দেখছি এই ডিডাকশন, স্টেট মেডিকেড ওয়েভার প্রোগ্রাম তুমি ডিডাকশন নিছো, এটা কি আসলেই তোমার পাওয়ার কথা কিনা না, আই ডোন্ট নো। তোমার পেশেন্টের প্রুফ অফ অ্যাড্রেস দাও, তারপর আপনার হোম কেয়ার অ্যাপ্রুভের অথরাইজেশন লেটার দাও, পেশেন্ট কেয়ারটেকার যারা ওদেরও প্রুফ অফ অ্যাড্রেস দেন। সো অল অফ দিস ইনফরমেশন ওদের লাগতে পারে। সো দিস ইজ ওয়াই আপনারা ওই লেটার যদি পান, আপনার অ্যাকাউন্টেন্টকে জানাবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনার কোনো ট্যাক্স ফাইলে কোনো রিস্ক আছে কিনা না। জি, তো অনেক সময় আমরা বলি যে যে প্রবাদটার কথা বলেছিলাম, যে অনেক সময় আমরা মরার আগে বারবার মরি ভয়ে, যে কোনো কারণেই হোক না কেন। তো যদি আইআরএস থেকে এই ধরনের কোনো চিঠি আসে, আপনি বললেন টেক্সট মেসেজ বা মেইল টেল খুব একটা আসে না, আর যেটা আসে টেক্সট মেসেজ কখনো আসবে না, ইমেল কখনো আসবে না, সব সময় মেল আসবে, চিঠি আসবে আপনার কাছে, চিঠি আসবে, হ্যাঁ, ইমেল আসবে না, ইলেকট্রনিক কোনো কিছু আসবে না, অর্থাৎ ফিজিক্যাল কপি আসবে। যদি এই ধরনের চিঠি আসে, তাহলে প্রথম করণীয়টা কি হবে আমাদের? স্টেপ 1, আপনি দেখবেন লেটারটা কি, লেটার কি লেখা আছে, এবং দেখবেন কোন বছরের লেটার, টপ রাইট কর্নারে লেখা থাকবে কোন বছরের লেটার, এবং মেক শিওর করবেন যে লেটারটা আসলে আপনার।
তারপরে দেখবেন এইটাকে ওরা পয়সা চাচ্ছে, অডিট করতেছে কি ওয়ারএভার দেখে সিরিজ, লেটারটা আপনি পড়বেন। অনেক সময় মানুষ লেটার পড়ার আগে ওরা আরেকজনের অফিসে চলে আসেন, হুইচ ইজ ওকে, নট এ বিগ ডিল। মেক শিওর করা লাগবে যে আপনি সঠিকভাবে এটা রেসপন্ড করতেছেন। আপনারা কিন্তু যদি রেসপন্ড না করেন, এইটা কিন্তু আস্তে আস্তে অটোমেটিকলি অ্যাসেসমেন্টে চলে যাবে। অ্যাসেসমেন্টের মানে কি? প্রথমে একটা লেটার হইতে পারে যে আমরা মনে করতেছি তোমার এটা পয়সা দেওয়ার কথা, বাট আমরা শিওর না। এখন আপনি যদি এই যে আমি যে আগে একটা এক্সাম্পল বললাম, ধরেন আপনার একটা W2 আপনি রিপোর্ট করেন নাই, ঠিক আছে, আইআরএস এর বলছে যে আমার তোমার একটা 100 W2 আপনি রিপোর্ট করেন নাই, এবং দেখা গেছে যে ওইটা আপনার আসলে হোম কেয়ার W2, যেখানে আপনার পেশেন্ট এবং কেয়ারটেকার সেম বাসায়। সো টেকনিক্যালি ইয়েস, আপনি ইনকাম রিপোর্ট করেন নাই, বাট আপনি যদি এটা সঠিক করেন এমনিতে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। এখন আপনি যদি ধরেন লেটারটা রেসপন্ড করেন নাই, কয়দিন পরে, 30 দিন পরে আরেকটা লেটার পাঠানোর পরে আইআরএস বলবে ওকে এইটা এখন প্রপোজড ব্যালেন্স। প্রপোজড ব্যালেন্স কি? আমরা জানি না এটা দেওয়া লাগবে কিনা না, বাট আমরা মনে করতেছি এটা তোমার দেওয়া লাগবে। কারণ আপনি যদি আবার রেসপন্ড না করেন, তখন ওই প্রপোজড ব্যালেন্সটা ওরা অ্যাকচুয়াল ব্যালেন্স করে ফেলবে। সো মেক শিওর আপনারা রেসপন্স করতেছেন। আরেকটা লেটার খুবই, যে লেটারটা আপনার আতঙ্কিত হওয়া উচিত, এটাকে বলে ইনটেন্ট টু লেভি। ওকে, ইনটেন্ট টু লেভি মানে আইআরএস দেখা গেছে যে আপনি আইআরএস কে অনেক পয়সা দেওয়ার কথা। আমাদের কমিউনিটিতে এরকম অনেক মানুষ আছে যেখানে আপনাদের অনেক পয়সা দেওয়া লাগতেছে আইআরএস কে, ঠিক আছে, এবং আপনি কোনো কারণে ধরকে এখন রেসপন্ড করেন নাই, কোনো কিছুই করেন না, অথবা ভুলবশত ভাবে আপনি চিঠিটা পান নাই কোনো কারণে, তখন ওই পয়সাটা যেটা পাওয়ার কথা আইআরএস এর, ওইটা কিন্তু আস্তে আস্তে ওরা ইনটেন্ট টু লেভি তে পাঠাই দিবে। মানে প্রথমে বলছে ওকে আমাকে পয়সা দাও, পয়সা দেন নাই, পরে বলবে ওকে তুমি যদি পয়সা না দাও আমি গোনা ইনটেন্ট টু লেভি। ইনটেন্ট টু লেভি মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমি কি লেভি করব। তারপরে আমরা, তার মানে হলো কি আমি আপনার ব্যাংকের যত ইনফরমেশন আছে, যত ব্যাংকের ইনফরমেশন আছে আমি ওদেরকে জানাবো, এবং বলবো যে আমি ওই পয়সা যেটা টাকা পাওয়ার কথা এটা আপনার ব্যাংক থেকে ডাইরেক্টলি নিয়ে নিব, ঠিক আছে, এটাকে বলে ইনটেন্ট টু লেভি, রাইট? তারপরে ইনটেন্ট টু লেভির পরে ওরা অ্যাকচুয়াল লেভি দিবে, তার মানে আসলেই পয়সাটা তখন হঠাৎ করে নিয়ে যাবে আপনার ব্যাংক থেকে। সো দিস ইজ ওয়াই আপনার সব সময় লেটার পড়বেন এবং রেসপন্ড করার চেষ্টা করবেন। এটা কিন্তু শুধু ট্রাই টু রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। তো আপনাকে আরেকটি প্রশ্ন করব এই বিষয়ের উপরে, সেটি হচ্ছে যে স্ক্যামাররা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তারা প্রতারণার জাল বা ফাঁদ খুব ব্যাপকভাবে এমনভাবে বিস্তার করে যে আমরা আমাদের মতো সহজ সরল মানুষ যারা আছি তারা বুঝতে পারি না, বা অনেক সময় সরল বিশ্বাসে আমরা তাদেরকে অনেক তথ্য অনেক সময় দিয়ে ফেলি। তো সেরকম ক্ষেত্রে যে এই ধরনের ট্যাক্স সংক্রান্ত প্রতারণা যদি কেউ করে থাকে, সেখান থেকে নিজেকে এবং নিজের ব্যক্তিগত তথ্য আমরা কিভাবে নিরাপদ রাখতে পারি, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দেন। ওকে, সো কয়েক ধরনের স্ক্যাম হইতে পারে, রাইট? যেটা অনেক কমন স্ক্যাম ছিল, যেটা মানুষ আইআরএস একজন কল করবে আপনাকে, কল করে বলবে যে ওরা আইআরএস এবং আপনার আপনার কাছে এত টাকা আইআরএস পায়, এবং আপনি যদি আগামী 20 মিনিটের মধ্যে পয়সা না দেন তাহলে আমরা পুলিশ পাঠাই দিব। ট্রাস্ট মি, বহুত মানুষ ওরা সাথে সাথে 20 মিনিটের মধ্যে পয়সা দেওয়ার চেষ্টা করছিলেন, অনেকে পয়সা দিয়েও দিছেন। নাও এসব স্ক্যামিং কিন্তু অনেক হয়, শুধু আইআরএস এর হয় নাই, অন্যান্য জায়গায় হয়, ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেক হয়। অনেক সময় যাদের ক্রিপ্টোকারেন্সি আছে ওরা আপনাকে কল করে বলতে পারে যে ওকে আমি কোয়েনবেস থেকে কল করতেছি, তোমার ওয়ালেটের মধ্যে কোনো সমস্যা আছে, ইউ হ্যাভ টু নাও চেঞ্জ ওয়ালেট, ভেরিয়াস থিংস, রাইট? এরাই হলো স্ক্যামার্স কার্নারিস্ট। আপনার মেক শিওর করা লাগবে যে আপনি আসলেই আনসার গুলো সঠিক মানে বুঝতে পারতে। প্রথমত এরকমের কেউ কল দিবেন আপনাকে। রুল নাম্বার 1, আইআরএস ইজ নট কলিং। এবং কেউ যদি আপনার কাছে চায়, বলছে যে ওকে পয়সা দেওয়া লাগবে, এখনই তুমি পয়সা দাও, পয়সা দিবেন না, টেল দেম সেন্ড মি আ লেটার, or tell them okay send me the police, that's it, not a big deal, দেখি কত চায়। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা স্ক্যামিং যেটা হয় ভেরি কমন, দেখা গেছে যে আপনি ট্যাক্স ফাইল করতে গেছেন, বাট আপনার ট্যাক্স ফাইল অলরেডি হয়ে গেছে, somebody already did it, হয় আপনারটা হয়ে গেছে, অথবা আপনার ওয়াইফেরটা হয়ে গেছে, অথবা আপনার একজন ডিপেন্ডেন্ট কেউ অলরেডি ক্লেম করে ফেলছে। এটা কেন হয়? ধরেন আপনার ছেলেমেয়েরা কলেজে যায়, এখন ওই কলেজের ডেটা মানে ছাত্রছাত্রীর ইনফরমেশন যদি
হ্যাক হয়ে লিক হয়ে যায় পাবলিকলি, তার মানে আপনাদের বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার অলরেডি পাবলিক ইনফরমেশন না, রাইট? এবং ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে একজন ক্লেম করে আপনার ছেলের ক্রেডিট নিয়ে নিছে ওরা। এইটাও কিন্তু অনেক কমন হয়। দ্য ওয়ে টু স্টপ, এটা ইউজুয়ালি আইডেন্টিটি থেফট যেটা, রাইট? এইটা স্টপ করা যায় কিরকম? ভেরি ইজি, সিম্পল জিনিস। আপনি আইআরএস এ গিয়ে একটা আইপি পিন অ্যাপ্লাই করবেন। আইপি পিন মানে কি? আইআরএস আপনাকে 6 ডিজিট একটা নাম্বার দিবে প্রত্যেক বছর। আই থিংক ইটস 6 ডিজিট অর 5 ডিজিট, আই ফরগেট। আই থিংক 6 ডিজিট নাম্বার দিবে, এবং ওই নাম্বার ছাড়া কেউ আপনার ট্যাক্স ফাইল করতে পারবে না। ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, জানুয়ারি মাসে ওই লেটারটা আসবে, এবং ওই পিন নাম্বার ছাড়া আপনার অ্যাকাউন্টেন্টও ট্যাক্স ফাইল করতে পারবে না, আপনিও ট্যাক্স ফাইল করতে পারবেন, কেউ পারবে না। দ্যাটস ওয়ান ওয়ে টু স্টপ অল অফ দিস। এন্ড অ্যাসাইড ফ্রম দিস, আপনি শুধু মেক শিওর করবেন আপনারা অ্যালার্ট থাকতেছেন, কার কাছে সাথে কথা বলতেছেন, কার কাছে আপনারা ইনফরমেশন দিচ্ছেন। জাস্ট অলওয়েজ ট্রাই টু বি মাইন্ডফুল যে আপনি আসলেই আপনার ইনফরমেশন গুলো সঠিক মানুষকে দিচ্ছেন কিনা না। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আইআরএস এর চিঠি পাওয়া মানেই কিন্তু একেবারে ভয়ে কুচকে যাওয়া নয়, বা ভয়ে একেবারে ভীত হয়ে ঘরের মধ্যে বসে থাকার বিষয় না। এটা কমন ব্যাপার। চিঠি আসবেই, আপনার আমার ট্যাক্স ফাইল করার সময় ভুল হতে পারে, সেই ভুলের কারণে অনেক সময় চিঠি আসবে। সেটি নিয়ে প্রথমে যেটা হলো, আমরা পড়বো, চিঠিটা পড়ে দেখব যে এখানে আসলে তেমন কোনো জটিল কিছু আছে কিনা। জটিল কিছু যদি থেকে থাকে, নিশ্চয়ই আমরা আমাদের ট্যাক্স প্রিপেয়ার যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কাছে যাব এবং সেভাবেই সমাধান হয়ে যাবে। সুতরাং আইআরএসের নতুন নোটিশ বা যে কোনো ধরনের নোটিশ পেলেই যে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ব, আবার কিছুই হবে না, সেটাও কিন্তু ভাবার কিছুই নয়। অর্থাৎ আতঙ্কিত হওয়ার যেমন বিষয়টা নেই, তেমনি কিছুই হবে না, আইআরএস কিছুই করবে না, সেটাও কিন্তু ভাবার অবকাশ নেই। সুতরাং এই বিষয়টি এই কারণেই আমরা আলোচনা করলাম। আমরা দ্বিতীয় যাব অডিট আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, রাইট? সরি, এখন অনেক সময় আপনাকে ইমেল আসতে পারে যেখানে লেখা থাকতে পারে যে ওকে ক্লেম ইউর ট্যাক্স রিফান্ড, অথবা লেখা থাকতে পারে যে ইমেলের মধ্যে যে ওপেন ইউর আইআরএস নোটিস, বাট ইউজুয়ালি লেখা থাকে ক্লেম ইউর ট্যাক্স রিফান্ড। এখন ইউজুয়ালি মানুষ যখন দেখে যে ওকে ক্লেম রিফান্ড মানে দে ক্লিক ইট রাইট ওয়ে, ওই জিনিসটা আপনারা কখনো করবেন না, বিকজ ইউজুয়ালি ওইটা হ্যাকার আপনাকে ইমেল করতেছে। ইফ ইউ রেসপন্ড টু দ্যাট ইট কুড বি প্রবলেমেটিক। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বিষয়টি বুঝেছেন, এবং এই আলোচনার প্রেক্ষিতে বা এই পরামর্শ প্রেক্ষিতে যদি আমরা সচেতন থাকি, তাহলে কখনই আমরা এই ধরনের স্ক্যামার যারা আছেন তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা একটু অডিট লেটারে যাব, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম। আমি সুমাইয়া বলছিলাম কানেক্টিকা থেকে। জি। আমি 2025-এ ট্যাক্স ফাইল করেছি, আমি আমার 3 বাচ্চা নিয়ে। শুধু আমার ট্যাক্স ফাইলের টোটাল 9,500 টাকার মতো, এর মধ্যে 2,500 টাকা আমি পেয়েছি, আর 7,500 টাকা আমি এখনো পাইনি। তো আমাকে অনলাইনে আইডি নিয়ে অ্যাকাউন্ট করতে বলেছিল, আমি ওটাও করেছি। করার পরে ওরা শুধু বলছে যে একটু দেরি হবে। তো বেশ কয়েক মাস হয়ে গেছে। আমি ফেব্রুয়ারিতে করেছিলাম। তো এখন আমি ওদের সাথে একটা নাম্বারে ফোন দিয়েছিলাম, বাট কোনো লাইভ এজেন্ট আমার সাথে কথা বলেন না। তো আমি কিভাবে যোগাযোগ করতে পারি? এখন আপনার কি করণীয় সেটি জানতে চান? আপনি একটু লাইনে থাকবেন। যদি আমাদের কোনো পাল্টা 1099 এর উপরে আমি ট্যাক্স ফাইল করেছি, যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে তাহলে আই থিংক আপনি যেটা বলতেছেন যে মোস্ট লাইকলি আপনি যেটা বলছেন যে আপনার 2টা রিফান্ড হওয়ার কথা ছিল, আইআরএস থেকে একটা রিফান্ড আসার কথা এবং স্টেট থেকে একটা রিফান্ড আসার কথা, এবং মোস্ট লাইকলি আপনি স্টেটের রিফান্ডটা পেয়ে গেছেন $2,500। হ্যাঁ, কিন্তু আইআরএস এরটা এখন আপনি পান নাই। ওকে, সো আপনাকে ওরা একটা লেটার দিছে, এটাকে বলে আইডেন্টিটি ভেরিফিকেশন লেটার। ঠিক আছে, তার মানে ওরা আসলে জানতে চাচ্ছে যে আপনি যে ইন্ডিভিজুয়াল, ওইটা আসলেই আপনি। এটা নরমাল, দিস অ্যানাদার কমন নোটিস অ্যাকচুয়ালি, আইআরএস আইডেন্টিটি ভেরিফিকেশন। এখন আপনি শিওর তো আইডেন্টিটি ভেরিফাই করে ফেলছেন অলরেডি? হ্যাঁ, উনি তো বললেন যে উনি অলরেডি আইডি খুলেছেন, যে নাম্বার দিয়েছিল অনলাইন অ্যাকাউন্ট, সেটা খুলেছেন উনি বললেন। ওকে অ্যাসুমিং আপনি অলরেডি আইডেন্টিটি ভেরিফিকেশন করে ফেলছেন, যদি অলরেডি ভেরিফিকেশন করে থাকেন তাহলে আপনার কোনো কিছু করা লাগবে না। ইভেন্চুয়ালি আইআরএস আপনাকে ওরা পয়সা পাঠাই দেবে উইথ ইন্টারেস্ট। ওকে, এখন
আপনি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে আপনার রিফান্ড স্ট্যাটাসটা কি, রাইট? irs.gov, ওখানে একটা লিংক থাকে রিফান্ড স্ট্যাটাস। এখন আমার যেটা মনে হচ্ছে যে মেবি আপনার এটা এখনো ভেরিফিকেশন হয় নাই, এমনও হইতে পারে ইয়াস হইছে পারে, এখন আইআরএস একটু ডিলেতে আছে। এখন অনেক মানুষ আপনারা সিচুয়েশনে আছেন যে হয় এরকম সিচুয়েশন, অথবা আপনাদের একটা কোয়েশ্চেন আছে আইআরএস এর জন্য, কিন্তু আপনারা আইআরএস কে পাচ্ছেন না খুঁজে। এখন অ্যাকচুয়ালি আইআরএস একটা অ্যানালিসিস দেখা গেছে যে ইউজুয়ালি আইআরএস এখন অনেক বিহাইন্ড। এখন আপনারা যেটা করতে পারেন, অনেক সময় টেলিফোন করে ওদেরকে যদি না পেয়ে থাকেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে ওদের অফিসে যাইতে পারেন। আই থিঙ্ক এটা অনেক এফিশিয়েন্ট, কারণ আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওরা বলবে কোন দিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল এবং কয়টার সময় অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল। ইউ জাস্ট গো টু দ্য অফিস, একদিন সময় নিয়ে গেলেন এবং ওইটা আরো কুইকলি সমাধান হবে, ইনস্টেড অফ জাস্ট ওয়েটিং কলিং। তারপরে আই থিঙ্ক দ্যাটস আ লট ইজিয়ার ইন মাই অপিনিয়ন। সো এখন আপনার করণীয় কি? মেক শিওর করবেন আইডেন্টিটি ভেরিফিকেশন হয়েছে, গো টু দ্য irs.gov ওয়েবসাইট, দেখবেন রিফান্ড স্ট্যাটাসটা আছে কিনা না। যদি না থাকে, চেক উইথ আইআরএস, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে পারেন। তখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে সুবিধাটা হবে যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন ওরা সাথে সাথে ওখানে করতে পারবে। সো উইচ ইজ অলসো অ্যানাদার ওয়ে। সো দ্যাটস মাই সাজেশন। অনেক ধন্যবাদ সুমাইয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সৈয়দ খালেদ হাসান, সাইফুল খান, তামান্না আজিজ সবাই আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। অবশ্যই শুভকামনা, আপনাদের যেটা করেছেন আমাদের ভালো লাগার মতো, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবার একটু অডিট লেটারের দিকে যেতে চাই। সেটি হচ্ছে যে এই যে অডিট লেটার যেটা আমরা বলছি বা ভার্সেস প্রপোজড ট্যাক্স ব্যালেন্স লেটার, এই যে দুটো অডিট লেটার এবং প্রপোজড ট্যাক্স ব্যালেন্স লেটার, এই দুটো নোটিশের মধ্যে আসলে মৌলিক কি পার্থক্য আছে? ওকে, প্রপোজ ব্যালেন্স লেটার যেটা, ওইটা কিন্তু অডিট না, ওইটা একটা অটোমেটেড লেটার আসতেছে আইআরএস এর কাছ থেকে। ওইটা ইজি, ওইটা আপনি পড়বেন, পরে ওরা কোনো কিছু ভেরিফিকেশন করতে পারতেছে না, ওরা শুধু বলতেছে যে তোমার কিছু ইনকাম আছে, তুমি রিপোর্ট করো নাই, দ্যাটস ইট। ওরা আপনার এক্সপেন্স অডিট করতেছে না, দ্যাটস অল দে চেকিং ইজ আপনার ইনকাম রিপোর্ট হয় নাই, দ্যাটস ইট। ওইটাতে আপনার অত আতঙ্কিত হওয়ার কারণ নাই, কিছু নেই। বাট অডিট লেটার যখন আসে আপনাদের, তখন ওইটা একটু ইম্পর্টেন্ট লেটার। তার মানে কি, আইআরএস আপনাকে অডিট করতেছে। এখন অনেক জিনিস অডিট করতে পারে ওরা। মোস্ট কমন অডিট হইলে গিয়া যাদের আর্ন ইনকাম ক্রেডিট আছে, রাইট? আর্ন ইনকাম ক্রেডিট যাদের থেকে থাকে, তার মানে আপনারা রিফান্ড পাচ্ছেন বিকজ আপনাদের ইনকাম একটু কম। তখন ওরা দেখবে যে আসলে আপনার ইনকাম গুলো কি, এবং আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল থেকে থাকেন, তার মানে আপনাদের একটা স্কেজুল সি আছে, তখন ওরা আপনার ইনকাম এক্সপেন্স ভেরিফিকেশন করবে। দ্যাটস ওয়েন ইট বিকামস প্রবলেম্যাটিক। তার মানে আপনার মেক শিওর করা লাগবে যে আপনার যে এক্সপেন্স গুলো আছে ওইটার আপনার প্রুফ গুলো দিতে পারতেছেন। আরেকটা কমন অডিট হয় যেটা হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস, রাইট? হেড অফ হাউস হোল্ড মানে যে আপনি ম্যারিড না, আপনি সিঙ্গেল, বাট আপনাদের ডিপেন্ডেন্ট আছে, এবং আপনার ডিপেন্ডেন্ট থাকায় আপনি রিফান্ড পাচ্ছেন অথবা ক্রেডিট পাচ্ছেন অথবা এডিশনাল ডিডাকশন পাচ্ছেন। ওইটাও খুবই কমন লেটার। তখন আপনার প্রুফ দেওয়া লাগবে যে আপনি যে হেড অফ হাউস হোল্ড, মানে আপনি যে এটলিস্ট 50% অফ দ্য হাউস হোল্ড এক্সপেন্স পে করতেছেন, ওইটার প্রুফ দেখানো লাগতেছে। আপনি যাকে ক্লেম করতেছেন ওরা যে আপনার ডিপেন্ডেন্ট, ওইটারও প্রুফ দেখা লাগতেছে। সো এটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যায়। সো অডিট লেটারটা একটু অনেক কমপ্লিকেটেড, রাইট? কারণ আপনি একজন অডিটরের সাথে ডিলিং করতেছেন। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। আয়েশা চৌধুরী তন্নি, আপনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। আপনার এই শুভকামনা আমাদেরকে অনেক উৎসাহিত করছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনি দুটোর পার্থক্যটা মোটামুটি বললেন, তো যদি কেউ এই প্রপোজ ট্যাক্স ব্যালেন্স লেটার পান, তাহলে কতদিনের মধ্যে কি ধরনের পদক্ষেপ তার নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ইউজুয়ালি লেটারের মধ্যে লেখা থাকবে যে আপনার কতদিন সময় আছে। ইউজুয়ালি আই থিঙ্ক দে গিভ 30 days, রাইট? যদি 30 দিনের মধ্যে যদি নাও রেসপন্ড করতে পারেন, ইটস ওকে, নট এ বিগ ডিল, বাট আপনার যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্ড করা উচিত। মেইন জিনিস হলে গিয়ে আপনার প্রথম লেটার যেটা আসছে, ওই লেটারটা আপনারা যাতে হারাবেন না, বিকজ ওই লেটারে লেখা থাকবে যে আপনার কি কি ইনফরমেশন ওরা মিসিং, সবকিছু লেখা থাকবে। কারণ এর পরের লেটারগুলো সবকিছু সামারি থাকবে, যেটা আপনার জন্য ইনফরমেশন এনাফ থাকবে না।
সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনারা প্রথম লেটারটা সব সময় থাকবে। ইনফ্যাক্ট সব লেটার আপনারা রাখার চেষ্টা করবেন। নাওডেজ ইলেকট্রনিক সময় এখন আপনারা ছবি তুলে রেখে দিতে পারেন, স্ক্যান করে রেখে দিতে পারেন। সো ইটস ইম্পর্টেন্ট যে আপনারা ওই লেটারগুলো রাখতেছেন সঠিকভাবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি আর কি, বা দেখি যারা ক্যাশ ইনকাম বা গিগ ইকোনমি আয় রিপোর্ট যদি না করে, সেটি অডিটের জন্য কতটা ঝুঁকি নিয়ে আসতে পারে? স্পেশালি যারা আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছেন, এখন আপনারা যদি আর্ন ইনকাম ক্রেডিট যারা কারা পায়, আপনাদের ছেলে মেয়ে আছে এবং আপনাদের ইনকাম কম। এখন যেহেতু আপনার ক্যাশ ইনকাম, তার মানে আপনার কোনো থার্ড পার্টি ভেরিফিকেশন করতে পারতেছে না যে আসলে আপনার ওই ইনকাম। এখন আপনার যেহেতু ক্যাশ ইনকাম, আপনার যা যতটুকু মনে হয়েছে আপনি রিপোর্ট করে ফেললেন অনেক সময়, which is incorrect, right? এখন স্টেট খুবই কমন যেটা দেখা গেছে, যে নিউ ইয়র্ক স্টেট স্পেশালি, ওরা যখন ক্যাশ ইনকাম দেখে, আর্ন ইনকাম ক্রেডিট দেখে, ওরা অটোমেটিকলি আপনার রিফান্ডটা, ওরা আর্ন ইনকাম ক্রেডিট ওরা বাতিল করে দেয় এবং বলবে যে তোমার ওই ইনকামের প্রুফ দাও। এখন যারা আসলে ক্যাশে কাজ করেন, আপনাদের কিন্তু এই অডিটটা পাস হওয়ার স্কোপ আছে, মানে সিস্টেম আছে। সিস্টেমটা কি? আপনাদের যত ক্যাশ ইনকাম হয় সাপ্তাহিক, অথবা অনেক আছে ভেন্ডাররা যারা কাজ করতেছেন, আপনাদের সাপ্তাহিক ইনকাম হয়, যেটা আপনারা ইজিলি প্রত্যেক সপ্তাহে ব্যাংকে ডিপোজিট দিয়ে দিবেন। ব্যাংকে ডিপোজিট দিয়ে দিলেন এবং বছরের শেষে আপনি ট্যাক্স ফাইল করলেন যত টাকা ব্যাংকে ডিপোজিট হয়েছে আপনার ইনকাম থেকে আর্ন করার পরে। এখন আইআরএস যদি অডিট করে অথবা স্টেট যদি অডিট করে, তখন আপনারা ওই ব্যাংক স্টেটমেন্টটা প্রুফ হিসেবে পাঠাই দিবেন, ইজি টু ক্লিয়ার, কোনো অসুবিধা হবে না। সো what I'm saying here is that আপনারা যদি সঠিকভাবে ট্যাক্স ফাইল করেন এবং এই রুলগুলো যদি ফলো করেন, ইটস ইজি টু উইন দ্য কেস। অনেক ধন্যবাদ। আয়েশা চৌধুরী তন্নি একটি প্রশ্নও রেখেছেন। তিনি বলছেন যে ট্রাম্প অ্যাকাউন্ট কি সব বেবিদের করা লাগবে? একটু যদি নিয়মটা বলেন আয়েশা চৌধুরী তন্নিকে। কোয়েশ্চনটা কি? হ্যাঁ, ট্রাম্প অ্যাকাউন্ট কি সব বেবিদের করা লাগবে, বা হ্যাঁ করা লাগবে? ওকে, সো ট্রাম্প অ্যাকাউন্ট জিনিসটা কি, রাইট? ট্রাম্প অ্যাকাউন্ট বেসিক্যালি ওরা আপনাকে একটা এডিশনাল মানি সেভিংস অপরচুনিটি দিচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য, রাইট? এখন আপনার যে এটা মাস্ট করা লাগবে, ইটস নট ট্রু, রাইট? বাট আপনার যেটা সুবিধাটা যেটা, যে যারা 2025 এ জন্ম হয়েছে এবং আপ টু 2028 পর্যন্ত যাদের জন্ম হবে ইনশাল্লাহ, ওদেরকে গভর্নমেন্ট অটোমেটিকলি $1000 ওই বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকাই দিবে। ঠিক আছে? এটা আপনাকে বেসিক্যালি উৎসাহিত করার জন্য। এখন আপনারা প্রত্যেক বছর ওই বাচ্চাদের জন্য পয়সা ঢুকাইতে পারবেন। এখন আপনারা যদি করতে চান করতে পারেন, না করতে চান ইটস ওকে, নট এ বিগ ডিল। বাট এটা আপনাদের বাচ্চাদের জন্য একটা যাতে সেভিংস এর অপরচুনিটি থাকে। ইউজুয়ালি অনেক সময় সবাই তো বলে যারা ধনী সবসময় ধনী থাকে, যারা গরিব ওদের একটু ডিফিকাল্টি হয়, রাইট? এখন যারা ধনী মানুষ যারা আছে, আপনারা যদি দেখেন ওরা কি সিস্টেমে ওদের ছেলে মেয়েদেরকে বড় করতেছে, রাইট? ওরা সবসময় মেক শিওর করে যে আপনাদের ওদের বাচ্চাদের জন্য ওদের একটা কলেজ সেভিংস অ্যাকাউন্ট থাকে, অথবা ফিউচারের জন্য ওরা একটা পয়সা সেভ করে রাখে। এই কারণে যারা রেগুলার কমন মানুষ আমরা যারা আসি, অনেক সময় আমরা ওই চিন্তা করতেছি না। আমরা শুধু চিন্তা করতেছি বর্তমানে আমরা কিরকম রেন্ট দিব, বর্তমানে আমরা কিরকম মর্গেজ দিব, উইচ ইজ কমন, কারণ আমরা ইমিগ্রেন্ট কমিউনিটি, আমরা আমেরিকায় বেশি দিন নাই, উই আর ট্রাইং টু বিল্ড আওয়ার লাইফ, রাইট? এখন আপনার ছেলেমেয়েরাও কিন্তু বড় হবে এবং আপনারা আপনাদের ছেলেমেয়েদের লাইফটা বিল্ড করার জন্য একটা জাম্প স্টার্ট করতে পারেন, এবং দ্যাটস বেসিক্যালি Trump account is one of them. Trump account is not the only thing, there's other things too, but Trump account একটা আপনার স্কোপ যেটা আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে উনি যেটা একটু বোধহয় জানতে, সব বেবি, অর্থাৎ সব বেবি বলতে মানে বিষয়টা যদি একটু ভাগ করে দিতেন। I gotta verify this, but I'm pretty sure that সব বাচ্চাদের জন্য আপনি এটা ওপেন করতে পারবেন। না মানে সেক্ষেত্রে যেটা আমরা যত জানি যে সমস্ত বাচ্চারা 2025 সালের জানুয়ারি মাস থেকে মানে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে 2026 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা করতে পারবে, এবং 2028 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করবে তারা এটি করতে পারবে, এবং তারাই $1000 ট্রাম্প অ্যাকাউন্ট ওরা ফ্রি পয়সা পাবে। হ্যাঁ, আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে যাদের বয়স ধরেন 4 বছর, ওদের জন্য কিন্তু আপনি স্টিল ওপেন করতে পারতেছেন, করতে পারছি। করতে পারতেন। বেসিক্যালি ওকে, এর আগে যাদের
এর আগে যাদের জন্মগ্রহণ করেছে, অর্থাৎ যাদের 1 থেকে 10 বছরের মধ্যে বাচ্চা, তারা ওই ডেল এর মাধ্যমে, সহায়তার মাধ্যমে $250 করে পেতে পারে। তবে সব ক্ষেত্রে 18 বছরের নিচের বাচ্চাদের সবারই খোলা যেতে পারে। So basically, okay, সেক্ষেত্রে let's clarify this. Okay. হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো ট্রাম্প অ্যাকাউন্টে কি হবে, রাইট? আপনার বেসিক্যালি পয়সা ঢুকাবেন এবং ওই পয়সাটা ছেলেমেয়েরা টাচ করতে পারবে না আনটিল এজ 18। রাইট। এজ 18 হওয়ার পরে ওদের কাছে চলে যাবে। এখন আপনার একটা ছেলে মেয়ে যদি থাকে যাদের বয়স 9 বছর, 10 বছর, 12 বছর, ডাজন্ট ম্যাটার, আপনি ওদের জন্য স্টিল অ্যাকাউন্টটা খুলতে পারেন এবং বছরে $5,000 পর্যন্ত জমা দিতে পারেন। এক্স্যাক্টলি। অনলি ডিফারেন্স ইজ ওরা ফ্রি পয়সাটা পাবে না। আমি মনে করছি আপনার কোশ্চেন ছিল আপনার যদি এখন 5 জন বাচ্চা থাকে সব 5 জনের জন্য আপনি পারবেন কিনা না। ইয়েস, অল দ্য কিডস আর এলিজিবল ফর ইট। অনেক ধন্যবাদ আয়েশা চৌধুরী। রাপন হাসান, এই প্রশ্নটি আপনি যেটি করেছেন এটি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন। এটি আগামীকাল এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, তাকে যদি এই প্রশ্নটি করেন নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। মুনেম আহমেদ, কিসের টাকা পাওয়া যাবে ঠিক বলেননি, একটু বিস্তারিত করে যদি ব্যাখ্যা দিয়ে প্রশ্নটি করেন তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি এবার আমি করতে চাইব সেটি হচ্ছে যে অডিটের বিষয়টি নিয়ে, যে হোম ডিডাকশন আমরা অনেক সময় এগুলো নিয়ে থাকি, এটা কি এখনো অডিটের বড় কারণ হয়ে দাঁড়ায় বা সঠিকভাবে দাবি করার নিয়মটা কি? হোম ডিডাকশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? হোম ডিডাকশন কয়েকটা জিনিস হতে পারে। আপনারা যদি প্রাইমারি রেসিডেন্স এবং আপনার মর্গেজ আছে, ওইটার জন্য আপনি মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশন করতে পারবেন এবং রিয়েল এস্টেট ট্যাক্স ডিডাকশন আপনারা করতে পারবেন, হুইচ ইজ ভেরি কমন। এটাতে আপনার অডিট হওয়ার কথা না, রাইট, থাকবে না। বাট আপনাদের যদি এখন রেন্টাল প্রপার্টি থাকে এবং রেন্টাল প্রপার্টিতে দেখা গেছে যে আপনার অনেক ইনকাম এক্সপেন্স ছিল, অথবা আপনার ইনকাম রেন্টাল টেনেন্ট আপনাকে রেন্ট দেয় নাই, এসব না দেওয়ার কারণে আপনার এই প্রপার্টি থেকে লস হয়েছিল, তখন আপনার স্কেজুল ই যেটা, তার মানে রেন্টাল ইনকাম এক্সপেন্স, ওরা অডিট করতে পারে। ইয়েস, স্পেশালি নিউ ইয়র্ক স্টেট এবং অন্যান্য স্টেট, ক্যালিফোর্নিয়া অনেক সময় এই জিনিসটা ওরা অডিট করে। সো ইয়েস, আপনাদের যখন রেন্টাল ইনকাম এবং এক্সপেন্স রিপোর্ট করবেন, মেক শিওর আপনারা সঠিকভাবে রিপোর্ট করতেছেন। আরেকটি প্রশ্ন আপনি করতে চাই যে মেরিট ফাইলিং জয়েন্টলি রিটার্ন করলে কি অডিটের ঝুঁকি কমে না বাড়ে? No, I think আপনার কোশ্চেনটা যেটা বেটার আনসার হইতে পারে যে 5টা ফাইলিং স্ট্যাটাসের মধ্যে কোন ফাইলিং স্ট্যাটাস সবচেয়ে বেশি অডিট থাকে। হ্যাঁ, মেরিট ফাইলিং জয়েন্ট, নট এ বিগ ডিল, ওরা এটা স্ট্যাটাসটা দেখতেছে না। বাট যারা হেড অফ হাউস হোল্ড, দ্যাট ইজ দ্য মোস্ট অডিটেড স্ট্যাটাস। আচ্ছা, তো এক্ষেত্রে তাহলে আপনাকে আরেকটি প্রশ্ন করব যে অডিট লেটারটা পাওয়া মানেই কি একজন ট্যাক্স পেয়ারের কোনো ভুল করেছেন এরকম একটা কিছু, নাকি এর অন্য কোনো কারণও থাকতে পারে, বা কি যদি কি কারণ থাকে সেই কারণগুলো যদি একটু। এটা অনেক, ইটস লাইক দিস, রাইট? আই টেল এভরিবডি, একজন মানুষ আপনার রাস্তায় অলমোস্ট 100টা গাড়ি, রাইট? 100 জন ড্রাইভার, 100 জনের মাঝে 10 জনের ড্রাইভার্স লাইসেন্স নাই। এখন পুলিশ তখন জানবে না কোন 10 জনের নাই, ওরা সবাইকে র্যান্ডমলি ওরা চেক করবে। আপনারাও সেম জিনিস, আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করতে পারেন কিন্তু স্টিল আপনারা অডিটের ঝুঁকিতে পড়তে পারেন, বিকজ ইটস এ র্যান্ডম, অথবা কোনো কারণে ফ্ল্যাগ হয়েছিল। এবং অনেক সময় আপনারা সঠিকভাবে করেও স্টিল এটা হয়, ইট ইজ নর্মাল। সো ইয়েস, এখন আইআরএস অলরেডি কিছু জিনিস ওরা অলরেডি রিস্কে রাখে, রাইট? হেড অফ হাউস হোল্ড হাই রিস্ক, আর্নিং ইনকাম ক্রেডিট হাই রিস্ক। এখন এর মানে নয় যে আপনি হেড অফ হাউস হোল্ড আপনি ফাইল করতে পারবেন না, পারবেন। জাস্ট মেক শিওর আপনার সব ডকুমেন্টেশন গুলো কারেক্ট। অনেক ধন্যবাদ। শেষে আয়েশা চৌধুরী তন্নির আরেকটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করব। তিনি বলছেন যে আমি 2025 সালে ট্যাক্স রিটার্ন 6 মাস এক্সটেনশন করেছি, বাট হেলথ ইন্স্যুরেন্স রিনিউয়াল ফর্ম সেন্ড করেছে। এখন কি আমি লাস্ট ইয়ার অর্থাৎ 2024 সালের ট্যাক্স রিটার্ন অ্যামাউন্ট দিয়ে কি হেলথ ইন্স্যুরেন্স রিনিউয়াল করলে হবে? এ ব্যাপারে আপনার এইটা আপনার আসলে দ্যাটস আ কোয়েশ্চেন ফর ইওর হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এখন আপনি যদি মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে যেটা হবে যে আপনার রিনিউয়াল হয়ে গেল এবং গভর্নমেন্ট আপনাকে ক্রেডিট দিছে এই বছরের জন্য, বাট আপনার যখন ফাইনালি যখন আগামী বছর ট্যাক্স ফাইল করবেন 2026 এর অ্যাকচুয়াল ইনকাম দিয়ে, তখন আপনার মার্কেট প্লেসের প্রিমিয়াম ক্রেডিটটা চেঞ্জ হতে পারে। বাট আই থিঙ্ক দ্যাটস নট ইউর কোয়েশ্চেন। আই থিঙ্ক আপনি বোধহয় ফুল মেডিকেডে আছেন, ওইটার আনসার আমার কাছে নাই। বাট আপনার যদি মেডিকেডের রেপকে কল করেন
জানতে পারবেন। যদি র্যাপ না থাকে ইউ কুড কল আওয়ার অফিস, উইল গিভ ইউ র্যাপ। অনেক ধন্যবাদ আয়েশা চৌধুরী তন্নি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। হাতে সময় থাকলে হয়তো আমরা কিভাবে অডিট ট্যাক্স জরিমানা মাপ পাওয়া যেতে পারে বা কমাতে পারি, বা ক্যাপিটাল গেইন ট্যাক্স সংক্রান্ত অর্থাৎ এই ব্যাপারেও আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব আব্দুল চৌধুরী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং দুটো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আইএসের নতুন নোটিশ কতটা আতঙ্কের নাকি কিছুই নয় এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত কথা বলেছে, এবং অডিট লেটার পেলে এবং বকেয়া ট্যাক্স সংক্রান্ত চিঠি পেলে কি করা যাবে, বা অডিট প্রপোজড ট্যাক্স ব্যালেন্স লেটারের সাথে অডিট লেটারের পার্থক্যটা কি বিস্তারিত আলোচনা করেছে। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।